এনটিআরসি তারা আমাকে চাকরি থেকে বঞ্চিত করে কে? হোয়াট ইজ দিস? আমরা কেন বঞ্চিত হব? আমাদের প্রতিনিধিরা তো শিক্ষক, তাদেরকে তারা ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখে, বিভিন্নভাবে হেনস্থার স্বীকার করে এবং আমাদের দাবি বাস্তবায়ন করে না। কেন একটি সরকারি প্রতিষ্ঠানে কোনো সরকারি কর্মকর্তা অবস্থান নেই? আপনি প্লিজ আমাদের প্রতি দয়া করেন। আজকে ফ্যামিলি সামলাবো না আমরা আমাদের চাকরির জন্য যুদ্ধ করব বলেন। আমরা প্রিলি দিয়েছি, পাস করেছি, রিটেন দিয়েছি, পাস করেছি, ভাইভা দিয়েছি, পাস করেছি। চাকরি আমি করবো কি করবো না সেটা আমার বিষয়, কিন্তু এনটিআরসি তারা আমাকে চাকরি থেকে বঞ্চিত করে কে? হোয়াট ইজ দিস? আমরা কেন বঞ্চিত হব? প্রিলিতে, রিটেনে, ভাইভাতে 18 লক্ষ প্রতিযোগিতার মধ্য দিয়ে পাস করে চলে আসছে। আমরা চাকরি করবো কি করবো না সেটা আমাদের বিষয়, তা আমাদের বঞ্চিত করবে কেন? মিডিয়ার মাধ্যমে আমাদের এই একটা প্রশ্ন জাতির কাছে তুলে ধরুন। ধন্যবাদ সবাইকে। আমাদের দাবিটা ছিল হচ্ছে প্রাতিষ্ঠানিক বাধা উন্মুক্ত করে বা শিথিল করে বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে 16,212 জনকে 31 ডিসেম্বর 2025 সাল পর্যন্ত শূন্যপদ যুক্ত করে দ্রুত সুপারিশের আওতায় আনা। এখন এই লাইনটা থেকে যদি তারা হচ্ছে জুন পর্যন্ত দিচ্ছে, বাধা শিথিল করছে না, হচ্ছে আমাদের বিশেষ বিজ্ঞপ্তি দিচ্ছে না, মানে মাধ্যমটা দিচ্ছে না, এক্ষেত্রে আমাদের প্রার্থীদের চাকরি হবে না। সুতরাং আমরা আমাদের সমস্যাটা বুঝে যখন আমাদের প্রতিনিধিরা তাদের সাথে যোগাযোগ করে, আমাদের প্রতিনিধিরা তো শিক্ষক, তাদেরকে তারা ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখে, বিভিন্নভাবে হেনস্থার স্বীকার করে এবং আমাদের দাবি বাস্তবায়ন করে না। সেই প্রেক্ষিতে আমরা আবার রাজপথে আসার পরে আমাদের সাথে শিক্ষা সচিব ম্যাম রেহানা, তিনি আমাদের সাথে দেখা করেন এবং তিনি ছাপ জানিয়ে দেন তিনি এই ব্যাপারে কিছু জানেন না। তারপরে আমরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এনটিআরসির সামনে আসি। এখান থেকে আমাদের সাথে কেউ কোনো যোগাযোগ করেনি। চেয়ারম্যান স্যার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আলম সিদ্দিকী স্যার গতকালকে এই প্রতিষ্ঠান থেকে পালিয়ে গেছে ওনার কর্মকর্তাদেরকে নিয়ে। পালিয়ে যাওয়ার পরে এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানে নাই। আপনাদের গণমাধ্যম কর্মীদের কাছে আমার প্রশ্ন, প্রদেশকে জানান এবং দেশের যে বৈষম্য বিরোধী প্রতিনিধি তাদের কাছে আমার প্রশ্ন, একটি সরকারি প্রতিষ্ঠানে অফিস আওয়ারে যেখানে কোনো সরকারি ছুটি নেই, সেই সরকারি প্রতিষ্ঠানে কিভাবে সরকারি কোনো কর্মকর্তা উপস্থিত না থাকে? বাংলাদেশ সরকার কি কোনোভাবে এই সরকারি প্রতিষ্ঠানকে বয়কট করেছে বা বন্ধ করে দিয়েছে? কেন একটি সরকারি প্রতিষ্ঠানে কোনো সরকারি কর্মকর্তা অবস্থান নেই? আবু সাইদের এলাকা থেকে এসেছি। আবু সাইদ ভাই আমাদের প্রথম বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ। আমি সেই ভাইয়ের এলাকা থেকে এসেছি। ভাই আমার বাসার অবস্থান ওনার বাসা থেকে মাত্র 13-14 কিলো দূরে। যে ভাই আমার এই দেশের স্বৈরাচারের জন্য শহীদ হলো, তারপরে আমাদেরকে এই এনটিআরসি এর চেয়ারম্যান স্যার আমাদেরকে রাস্তায় আসতে বাধ্য করেছে। আমার সম্মানিত প্রতিনিধি দল, আমার সমন্বয়ক ভাই ও বোনেরা দীর্ঘদিন থেকে লড়াই করে যাচ্ছে। গত মাসের 12 অক্টোবর ডিসি মাসুদ স্যারের উপস্থিতিতে এনটিআরসি এর চেয়ারম্যান মহোদয় আমাদের দাবি মেনে নেয়, কিন্তু দুঃখের বিষয় ভাই দেখেন ওনারা দাবি মেনে নেওয়ার পরও ওনারা আমাদের সঙ্গে প্রহসন করতেছে। আমি আমার সন্তানকে রেখে এসেছি ভাই, আমার পারিবারিক বাধা, আমার বিভিন্ন দিক দিয়ে বাধা, আমি কোনো আন্দোলনে আমি উপস্থিত হতে পারি নাই, কিন্তু আজকে আমার দেয়ালে পিঠ থেকে গেছে। আমার সন্তান আসার সময় কাঁদতেছে, আমার স্বামী বলতেছে দেশের অবস্থা ভালো না, তোমার যাওয়া দরকার নাই। আমি ভাই সাংবাদিক ভাইরা, আমি অসুস্থ, আমি মাইগ্রেনের রোগী, আমি টেনশনে ডিপ্রেশনে ভুগতে ভুগতে আজকে আমি রোগী হয়ে গেছি। আমার এক বোন যমুনা রায় আত্মহত্যা করেছে, আমি ওকে আত্মহত্যার পথ বেছে নিব, কিন্তু না, আমি মুসলমান ঘরের সন্তান, আমি কখনো আত্মহত্যা বেছে নিব না। আমি আমার সনদ নিয়ে এসেছি, আমি এবার লিখিত প্রজ্ঞাপন নিয়ে বাড়ি ফিরবো, কথা দিয়ে এসেছি। সম্মানিত ভারপ্রাপ্ত নুরুল আলম সিদ্দিকী স্যার, আপনার প্রতি সম্মান রেখে বলতেছি, আপনি দয়া করে 31 ডিসেম্বর পর্যন্ত 2025 সালের যে সকল শূন্য পদ হয়েছে তা আমাদের 16,213 জন বঞ্চিত ভাই বোনদের জন্য আপনারা সুপারিশের দ্রুত ব্যবস্থা করেন। আমার হচ্ছে মায়ের নাম রেহেনা খাতুন বেগম। এখানে আমাদের সম্মানিত সচিব ম্যাডাম রেহেনা পারভিন ম্যাডাম, আমি আপনার কাছে করজোড়ে বিনীত অনুরোধ করতেছি, আপনি আমাদের দাবিটা দ্রুত বাস্তবায়ন করেন, কারণ আমরা অনেক অসহায়। আজকে আমি পড়াশোনা করে 18 লাখের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এই পর্যায়ে এসেছি। আমি রাস্তায় পড়েছি, আমি দোকানে পড়েছি, আমি আত্মীয়র বাসায় পড়েছি, নিজের বাসায় পড়েছি, আমি রান্না করতে পড়েছি। ম্যাডাম, আমি আপনার সন্তানের মতো, আপনি আমার ভাই বোনদের বলেছিলেন যে তোমরা আমার সন্তানের মতো, বাবা আমি তোমাদের বিষয়টা দেখবো, কিন্তু কই ম্যাডাম, আপনি কেন এ করতেছেন না? দেখেন আপনার মায়ের সঙ্গে আমার মায়ের মিল আছে ম্যাডাম, আমি মার সন্তান,
আমার পৃথিবীতে মালাই, যে মেয়ের মালাই সে মেয়ের আর কি অস্তিত্ব থাকে বলেন? আপনার কাছে মিডিয়া ভাইয়েরা এই তথ্যটা যদি পৌঁছে দেয়, প্লিজ আপনি দ্রুত বাস্তবায়ন করেন। আর ডিপ্রেশনে রাখবেন না, আর আমাদেরকে হতাশ করবেন না প্লিজ। আমি বাসায় কথা দিয়ে এসেছি, আমার একটা মাত্র মেয়ে সন্তান। আমি আজকে অতি কষ্ট করে পড়াশোনা করেছি ম্যাডাম। আমার পড়াশোনাটা সহজ ছিল না, আমার এসএসসি থেকে বিয়ে হওয়ার কথা ছিল। আমি বড় ভাই বাবার বাধাকে অতিক্রম করে আমি আজকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছি ম্যাডাম। আপনি প্লিজ আমাদের প্রতি দয়া করেন, আমরা আর পারতেছি না। আজকে ফ্যামিলি সামলাবো না আমরা চাকরির জন্য যুদ্ধ করবো বলেন? আমরা তো কত নিগৃহীত। আজকে যমুনা রায় মারা গেল, আর কয়দিন পর আরেকটা বোন মারা যাবে। আপনার কিভাবে সহ্য হবে ম্যাডাম? আপনি তো আমাদেরকে সন্তান সমতুল্য মনে করেছেন। প্লিজ দেখেন আমার এনআইডি কার্ড, যেখানে আপনার নামের সঙ্গে আমার মায়ের নামের সম্পর্ক রয়েছে, মিল রয়েছে ম্যাডাম। আমি আপনাকে অতি সম্মানের সাথে বলতেছি, বিনীতভাবে অনুরোধ করতেছি, প্লিজ আমাদের দাবিটা মেনে নেন। আমি আজকে অনেক বাধা অতিক্রম করে ঢাকায় এসেছি, এই প্রথম আমি ঢাকায় এসেছি। আমি আমার সন্তানকে কথা দিয়ে এসেছি, মা আমি আজকে সার্টিফিকেট নিয়ে যাচ্ছি, প্রজ্ঞাপন লিখিত প্রজ্ঞাপন নিয়ে হাতে বাসায় ফিরবো, মা তুমি দোয়া করিও। আজকে আমার মা জানতেছে না মা মারা গেছে, কিন্তু আপনি তো একজন মা, আপনি তো জানতেছেন একটা সন্তানের আর্তনাদ। আজকে বাবা জানতেছে না আমি এখানে আসছি, কারণ বাবার সঙ্গে সম্পর্কটা অতটা বন্ধুত্ব সুলভ না ম্যাডাম। প্লিজ দয়া করেন, আজকে আপনারা আমাকে বাধ্য করেছেন। আমি একটা ভালো পরিবারের মেয়ে, কিন্তু আমি কখনো রাস্তায় আসতে চাইনি, কারণ আমি তাদেরকে টাকা পয়সা দিয়ে, অর্থ দিয়ে আমি আমার সমন্বয় ভাই বোনদের চেষ্টা করেছি তাদেরকে হেল্প করা, তাদেরকে সাহস জুগিয়েছি। আমি অনেক কষ্ট করে সনদ অর্জন করেছি ম্যাডাম, যেখানে 18 লাখ একটা মেয়ে চাকরি জীবনে প্রতিযোগিতার জন্য কিভাবে প্রিপারেশনটা নেয় ম্যাডাম আপনি বলেন। আপনি দেখেন আমার ছবিটা, আপনার একটু হলেও মায়া হওয়া দরকার, একটু হলেও মা হওয়া দরকার ম্যাডাম। আপনার কাছে আমি এইটুকুই বলতে চাই, এই মিডিয়া ভাইদের মাধ্যমে আপনি আমার কথাগুলো শোনেন ম্যাডাম, প্লিজ ম্যাডাম। 16,213 জন পরিবারের প্রতি আপনি সদয় হন ম্যাডাম। আপনার চিরকৃতজ্ঞতা আমরা সারা জীবন মনে রাখবো ম্যাডাম। আমাদের লাইফে আপনি রেড লেটার হয়ে থাকবেন ম্যাডাম। ম্যাডাম আপনি আমাদেরকে হতাশা করবেন না, দ্রুত আমাদের প্রজ্ঞাপনটা দিয়ে দেন। আমি আমার সন্তানের কাছে ফিরে যাই, আমি আমার বাবার কাছে ফিরে যাই, আমার বাসায় ফিরে যাই ম্যাডাম। আজকে আমার জীবনে অনেক বাধা, যেখানে আমি একটা 18 লাখের সঙ্গে প্রতিযোগিতা করে আসছি। আপনি আমাকে 60 মার্কস বের করার পরেও আপনি আমাকে চাকরি দিতে পারেননি, আমাদেরকে প্রাতিষ্ঠানিক বাধার কারণে। আপনাদের কাছে যথেষ্ট শূন্যপদ থাকার সত্ত্বেও আমাদেরকে আপনারা নিয়োগ বঞ্চিত করেছেন ম্যাডাম। প্লিজ এই সন্তানের, এই মাহারা সন্তানের আত্মনাটটা আপনি একটু হলেও দেখেন, সদয় দৃষ্টিতে দেখেন ম্যাডাম। আমরা অত্যন্ত অসহায়। আজকে আমাদের 16,000 পরিবার আপনার মুখের দিকে, কথার দিকে তাকিয়েছে ম্যাডাম। প্লিজ প্লিজ, আমি মিডিয়ায় আসতে চাইনি, কিন্তু আপনারা বাধ্য করেছেন ম্যাডাম। আমি এটাই আমার প্রথম আন্দোলনে আসা, কিন্তু আমি আর ঘরে থাকতে পারিনি, আমি পরিবারকে ওভারটেক করে এসেছি। আপনি আমাদের প্রতি দয়া করুন। আমি আপনাদের কাছে হাত জোর করে মিনতি করতেছি ম্যাডাম, প্লিজ প্লিজ আপনার কাছে 2 হাত ধরে মিনতি করতেছি। আপনি এই অন্তত সন্তানের কথা ভেবে করেন ম্যাডাম। আমরা বড়ই অসহায়, আমরা মেয়েরা নিজেদের ক্যারিয়ার গঠনের জন্য সংগ্রাম করে যাচ্ছি, তারপরেও আমরা সমাজে অবহেলিত। কেন আপনারা আমাদের বঞ্চিত করবেন বলেন? এটা তো আমাদের অধিকার।